সংখ্যা যতই কম হোক না কেন বিএনপির সংসদে আসা উচিত। বিএনপি একটা সন্ত্রাসী দল। ক্ষমতার দাপট, দাম্ভিকতা আর অহংকার সবকিছুরই একদিন অবসান ঘটে। বাংলাদেশের রাজনীতির এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী নেতা আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ অবশেষে মারা গেছেন। গতকাল 1 জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যুর খবর যতটা না আলোচনা তৈরি করেছে, তার চেয়ে বহুগুণ বেশি বিতর্কের জন্ম দিয়েছে তার জানাজার দৃশ্য। একজন মুসলিমের জানাজায় যেখানে কালেমা আর দোয়ার ধ্বনি উচ্চারিত হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তাঘাট কাঁপিয়ে তুললেন জয় বাংলা স্লোগানে। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের চোখ কপালে। সচেতন নাগরিকরা হতবাক হয়ে প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগ কি তবে নতুন কোনো ধর্ম, আর জয় বাংলা কি সেই ধর্মের কালেমা? দর্শক, তোফায়েল আহমেদের উত্থান, তার ভয়ঙ্কর অতীত, বিরোধী মতকে দমনের নিষ্ঠুর ইতিহাস এবং জীবনের শেষ দিনগুলোতে হাসপাতালের বিছানায় তার করুণ পরিণতির পেছনের অজানা সব তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ পলিটিক্যাল অ্যানালাইসিস। এই নেতার জীবনের এমন কিছু দিক আজ আমরা তুলে ধরব যা শুনলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গতকাল 1 জুন রাজনৈতিক অঙ্গনে খবর ছড়িয়ে পড়ে যে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই। জীবনের শেষ কয়েকটি বছর তিনি হাসপাতালের সাদা বিছানায় অনেকটা জীবন মৃত বা বোবা অবস্থায় কাটিয়েছেন। তার মৃত্যুতে যখন রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসার কথা, ঠিক তখনই এক অভাবনীয় এবং বিতর্কিত ঘটনার জন্ম দেয় তার নিজ দলের নেতাকর্মীরা। প্রথাগতভাবে একজন মুসলিম মারা গেলে তার জানাজায় ইসলামী রীতি অনুযায়ী দোয়া দুরুদ পড়া হয়, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয়। কিন্তু তোফায়েল আহমেদের বেলায় দেখা গেল ভিন্ন চিত্র। আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীরা তার জানাজার আশেপাশে রাস্তাঘাটে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন। শোকাবহ একটি পরিবেশে এমন রাজনৈতিক ও দলীয় স্লোগান দেখে উপস্থিত সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা চরমভাবে ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডায় নেটিজেনরা তীব্র ক্ষোভ ও কটাক্ষের সুরে বলছেন, আওয়ামী লীগ কি এখন রাজনৈতিক দলের খোলস পাল্টে নতুন কোনো ধর্মে পরিণত হয়েছে? যদি তাই হয়, তবে কি জয় বাংলা স্লোগানটি হচ্ছে সেই আওয়ামী ধর্মের কালেমা? একজন মৃত মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর নাম নেয়ার বদলে যারা দলীয় স্লোগান দেয়, তাদের মানসিকতা নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জানাজার মতো একটি স্পর্শকাতর জায়গায় জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে আটকও করেছে। মৃত্যুর পরও তোফায়েল আহমেদ যেন বিতর্ক থেকে মুক্ত হতে পারলেন না। তবে যারা তোফায়েল আহমেদের অতীত ইতিহাস জানেন, তারা বলছেন এই পরিণতি বা এই বিতর্কিত বিদায় তার কর্মফলেরই অংশ। যে মানুষটির ইশারায় একসময় পুরো দেশ কাঁপত, যার হুঙ্কারে বাঘা বাঘা রাজনৈতিক প্রতিপক্ষরা তটস্থ থাকতেন, জীবনের শেষ বেলায় এসে তিনি কতটা অসহায় ছিলেন তা হয়তো অনেকেরই অজানা। বিগত প্রায় 3 বছর ধরে এই দাপুটে নেতা হাসপাতালের বিছানায় ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনেছেন। তার চেহারা এতটাই বদলে গিয়েছিল যে রাস্তার কোনো সাধারণ মানুষ তাকে দেখলে চিনতেও পারতেন না যে ইনি সেই প্রতাপশালী তোফায়েল আহমেদ। তার চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছিল, হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও তিনি হারিয়ে ফেলেছিলেন। নিজের এক ঢোক পানি নিজে গিলে খাওয়ার মতো শক্তিও তার ছিল না। চিকিৎসক এবং নার্স ছাড়া তার খোঁজ খবর নেয়ার মতো কেউ ছিল না। এমনকি যে দলের জন্য, যে নেত্রীর জন্য তিনি আজীবন এত কিছু করেছেন, সেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনাও তার শেষ দিনগুলোতে তার পাশে ছিলেন না। ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দেয় তার জ্বলজ্জন্ত প্রমাণ তোফায়েল আহমেদ। যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন সাধারণ মানুষকে তিনি মানুষের মর্যাদাই দিতেন না। শেখ হাসিনার দাপুটে সরকারের আমলে তিনি ছিলেন অন্যতম প্রধান কারিগর। বিরোধী দল, বিশেষ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তিনি প্রকাশ্য জনসভায় চরম অমানবিক ও নোংরা ভাষায় মন্তব্য করতেন। খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আকুতি জানাচ্ছিলেন, তখন এই তোফায়েল আহমেদ দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলতেন, চিকিৎসার নাম করে উনি বিদেশে পালানোর ফোন দিয়ে আঁটছেন। আওয়ামী লীগের ভোট কমলে তাকে জেলের ভেতরেই পৌঁছতে হবে। নিয়তির কি নির্মম পরিহাস! যে নেত্রী বিনা চিকিৎসায় জেলে ঢুকছিলেন, তিনি সম্মানের সহিত এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর অন্যের চিকিৎসাকে নিয়ে উপহাস করা তোফায়েল আহমেদকে নিজে বছরের পর বছর হাসপাতালের বিছানায় পচে গলে শেষ হতে হলো এবং দেশে থেকেও এক প্রকার জেলখানার মতো 4 দেয়ালে বন্দি থেকেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।
দর্শক, 1969 সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের পরতে পরতে লুকিয়ে আছে ক্ষমতার অপব্যবহার ও নিষ্ঠুরতার নানা আখ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি থাকাকালীন পুরো বিশ্ববিদ্যালয়কে তিনি নিজের হাতের মুঠোয় রাখতেন। 1969 সালে ক্যাম্পাসে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে একটি বড় সেমিনারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা শহর শাখা ইসলামী ছাত্র সংঘের সভাপতি এবং অত্যন্ত মেধাবী ছাত্রনেতা শহীদ আব্দুল মালেক। সেই সেমিনারে হাজার হাজার সাধারণ ছাত্রের সামনে দাঁড়িয়ে আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে অত্যন্ত জোরালো এবং যৌক্তিক বক্তব্য উপস্থাপন করেছিলেন। তার সেই জ্ঞানগর্ভ বক্তব্যে মুগ্ধ হয়ে সাধারণ ছাত্ররা তুমুল করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান। কিন্তু এই বিষয়টি তোফায়েল আহমেদ এবং তার সাঙ্গপাঙ্গদের সহ্য হয়নি। আব্দুল মালেকের যুক্তি খণ্ডন করতে না পেরে তারা চরম অপমানিত বোধ করেন। এরপরই তারা বেছে নেন পেশিশক্তির পথ। অভিযোগ রয়েছে 1969 সালের 12ই আগস্ট তোফায়েল আহমেদের নেতৃত্বেই একদল সশস্ত্র ক্যাডার মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেককে রেসকোর্স ময়দানে ফেলে চরম নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করে। ইসলামী মূল্যবোধের পক্ষে কথা বলা একটি প্রতিবাদী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেয়া সেই যে নোংরা রাজনীতি তিনি শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই পথেই হেঁটেছেন। স্বাধীনতার পর তোফায়েল আহমেদের ক্ষমতা যেন আরও বহুগুণ বেড়ে যায়। তাকে বানানো হয় কুখ্যাত রক্ষী বাহিনীর প্রধান। এই রক্ষী বাহিনীর নাম শুনলেই সে সময় দেশের সাধারণ মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠত। বিরোধী মতের হাজার হাজার মানুষকে গুম, খুন আর নির্যাতনের যে ভয়াবহ ইতিহাস এই রক্ষী বাহিনী তৈরি করেছিল, তার মূল নির্দেশদাতা হিসেবে তোফায়েল আহমেদের নাম ইতিহাসের পাতায় বারবার উঠে আসে। কত মায়ের কোল যে তখন খালি হয়েছে, কত স্ত্রী যে অকালে বিধবা হয়েছেন, তার সঠিক হিসাব হয়তো আজও অজানা। সেই রক্ষী বাহিনীর প্রধান হিসেবে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। ক্ষমতার দম্ভে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, দুর্নীতির দায়েও তিনি অভিযুক্ত ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা পাচার এবং আত্মসাতের মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছিল। যদিও দলীয় প্রভাব খাটিয়ে তিনি সব সময় বিচারের ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছেন, কিন্তু দুনিয়ার আদালত থেকে পার পেলেও প্রকৃতির আদালত বা সৃষ্টিকর্তার বিচার থেকে তিনি বাঁচতে পারেননি। জীবনের শেষ দিনগুলোতে তার সেই বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি, যেখানে একসময় বড় বড় নেতাদের আড্ডা বসত, সেই বাড়িটি ছিল একেবারে খাঁ খাঁ ও নিস্তব্ধ। যে মানুষটির চারপাশে একসময় চামচাদের ভিড় লেগে থাকত, তার শেষ সময়ে তার দিকে এক নজর তাকানোর জন্য পরিবারের সদস্যরাও যেন বিরক্ত বোধ করতেন। হাসপাতালের সাদা বিছানায় জীবন মৃত হয়ে পড়ে থাকা তোফায়েল আহমেদ যেন ক্ষমতার মোহে অন্ধ হওয়া প্রতিটি রাজনীতিবিদের জন্য এক জ্বলন্ত শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রইলেন। দর্শক, তোফায়েল আহমেদের এই করুণ পরিণতি এবং তার জানা যায় আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান বিতর্কের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা, অহংকার আর দাম্ভিকতা কখনোই চিরস্থায়ী নয়। তোফায়েল আহমেদের এই রাজনৈতিক জীবন এবং তার বিতর্কিত বিদায় নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন এবং বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সমসাময়িক খবরের এমন সব গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।